আমাদের কিডনির ডিজিজ নিয়ে জানার আগে আগে জানতে হবে যে কিডনি কিভাবে কাজ করে। নর্মালি আমাদের ডার্টি যে ব্লাডগুলো থাকে, যে ব্লাডের মধ্যে অনেক টক্সিক সাবস্টেন্স আছে, সো এই ডার্টি ব্লাড হচ্ছে থেকে আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো রিমুভ করা লাগবে, রাইট? এবং ইউজফুল যে জিনিসগুলো এগুলো রাখা লাগবে, তার মানে ব্লাডকে ক্লিন করা লাগবে এবং ক্লিন ব্লাডগুলো এরা রিটার্ন করবে আবার নর্মাল সার্কুলেশনে। তো এই যে এভাবেই কিন্তু দেখা যায় নর্মাল যে ইউরিন সেটা প্রোডাকশন হয় এবং এই হোল জবটা কিডনি কিন্তু করে থাকে। তার মানে বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করার জন্য, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ড্রাগস, টক্সিনস, বিভিন্ন ড্রাগস, যেগুলো ড্রাগস কাজ শেষে তো আর থাকার দরকার নেই বডিতে, থাকলে তো টক্সিসিটি হয়ে যাবে। সো বা বিভিন্ন টক্সিনসগুলা বা বিভিন্ন ধরনের টক্সিক সাবস্টেন্স কিন্তু বডিতে বের হয়। তার মানে কিডনি কিন্তু এভাবে একটা ইম্পর্টেন্ট কাজ বা রোল প্লে করে। এবং এরা বডির ওয়াটারকে মেনটেন করে। তুমি যদি লট অফ ওয়াটার ড্রিঙ্ক করো তাহলে কিডনি কিন্তু বেশি ইউরিন প্রোডাকশন করবে, কারণ আদারওয়াইজ তোমার একেবারে ওই পানিগুলো যদি বডিতে জমে থাকে হাইপার ভলিউমিয়া হয়ে যাবে। সেই জন্য এটাকে কিন্তু ইউরিন আকারে বেশি বেশি ডাইলিউশন অফ ইউরিনের মাধ্যমে বডি থেকে বের করে দেয়। আবার তুমি যদি ডিহাইড্রেটেড থাকো তখন কম ইউরিন প্রোডাকশন করে, যাতে বডি থেকে বেশি ফ্লুইড লস না হয়ে যায়, কনসেন্ট্রেশন অফ ইউরিন করে। তাহলে এটা তো করে। তার বাদে তোমরা জানো যে ইলেকট্রোলাইটকে কন্ট্রোল করে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, মানে সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, ফসফেট, ক্লোরাইড, এই সবগুলো আয়নের নর্মাল ব্যালেন্স মেনটেন্যান্সে রোল প্লে করে, ইলেকট্রোলাইট ব্যালেন্সে। ব্লাড প্রেশার ব্যালেন্সও মেনটেন আছে, কারণ আমরা জানি কিডনির জাক্সটা গ্লোমেরুলার সেল থেকে রেনিন নামে একটা হরমোন রিলিজ হয়, যেটা হচ্ছে আমাদের রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম নামে একটা সিস্টেমকে অ্যাক্টিভেট করে, যেটা পরবর্তীতে আমাদের ব্লাড প্রেশারকে মানে ব্লাড প্রেশার রাইজ করতে অ্যাক্টিভেট করে যদি কারো ব্লাড প্রেশার কমে যায়। এবং এরা ইরাইথ্রোপয়েটিনও তৈরি করতে পারে, যেটা আলটিমেটলি আমাদের বোন ম্যারোকে স্টিমুলেট করে রেড ব্লাড সেল তৈরিতে বা প্রোডাকশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে। যাদের কোনিক কিডনি ডিজিজ হয়, ধরো সিকেডি হয়েছে কারো, কিডনি ফেইলর, কোনিক কিডনি ফেইলর, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু ইরাইথ্রোপয়েটিন তৈরি হবে না, ফলে আলটিমেটলি এই মানুষগুলোর অ্যানিমিয়া ডেভেলপ করে, এটাই মেইন কারণ। আর তার বাদে এরা ভিটামিন ডিকে অ্যাক্টিভেট করে। আমরা জানি ইনঅ্যাক্টিভ যে ভিটামিন ডি এরা কিডনিতে আসে এবং অ্যাক্টিভ হয়, এবং এরা ক্যালসিয়াম অ্যাবজর্পশনের রোল প্লে করে। আচ্ছা, এবং কিডনির যে ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিট সেটাকে বলে আমরা নেফ্রন। প্রত্যেকটা কিডনিতে 1 মিলিয়ন করে নেফ্রন থাকে, দুইটা কিডনিতে 2 মিলিয়ন বা 20 লাখের মতো নেফ্রন থাকবে। এটা স্মল ফ্যাক্টরি যেটা ইউরিন প্রোডাকশনে অ্যাকচুয়ালি রোলটা প্লে করে। আমরা জানি আমাদের নেফ্রনে তো অনেকগুলা মানে পার্ট থাকে, যেমন ধরো অ্যাফারেন্ট আর্টারিয়ল, তারপর হচ্ছে এখান দিয়ে হচ্ছে তোমার ইফারেন্ট আর্টারিয়ল থাকে, এবং এটা বোম্যান্স ক্যাপসুল থাকে, এবং এটা তো গ্লোমেরুলাস এখান দিয়ে থাকে, টাফট অফ ক্যাপিলারি। তারপর এখান দিয়ে হচ্ছে তোমার এখান দিয়ে কি থাকবে বলো তো? এখান দিয়ে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর এখান দিয়ে একটা লুপ অফ হ্যানলি থাকে, তারপর ডিস্টাল কনভলিউটেড টিউবুল, তারপর এখান দিয়ে কালেক্টিং ডাক্ট তো থাকে। তো এটা নেফ্রনের স্ট্রাকচার, এটা আমরা জানি। এটা নিয়ে আর ডিটেলসে কোনো কথা এখানে বলবো না। তাহলে এখন আমরা চলে যাবো যে জায়গাটাতে, যে আমরা কি কি ডিজিজ আসলে কিডনিতে হইতে পারে, এগুলো আমাদের আলোচনার টপিক। কিডনি একেবারে তৈরি হয় নাই, এটা এরকম একটা ডিজিজ হইতে পারে যেটা বার্থ থেকে প্রেজেন্ট আর কি, অথবা হাইপোপ্লাসিয়া, ঠিক করে তৈরি হয় নাই, বা কিডনি যে জায়গায় থাকার কথা সেই জায়গায় হচ্ছে গিয়ে নাই, বা হর্সু কিডনি, পলিসিস্টিক কিডনি, এরকম বিভিন্ন ধরনের কন্ডিশন হইতে পারে। কিডনির মধ্যে অনেকগুলো সিস্ট, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ নামে একটা কথা আছে, যেটাতে মানে ইনলার্জ কিডনি হইতে পারে। আচ্ছা, গ্লোমেরুলার ডিজিজ হইতে পারে। গ্লোমেরুলার ডিজিজের মধ্যে যেমন ধরো তোমার নেফ্রাইটিক সিনড্রোম, বা কিছু হেরিডিটারি, যেমন অ্যালপোর্ট সিনড্রোম, লুপাস নেফ্রাইটিস, বা হেনক্স নলেন পারপুরা, এরকম বিভিন্ন ধরনের কন্ডিশন আছে। এই ডিজিজগুলো মেনলি প্রোটিন ইউরিয়া, হেমাচুরিয়া, ইডিমা এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। মানে ইউরিনের সাথে প্রস্রাব বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, অথবা শরীর ফুলে যাচ্ছে। এগুলো আলটিমেটলি ডিজিজ মানে ফিল্টারের সমস্যা। ফিল্টার হবে যে গ্লোমেরুলাস দিয়ে, গ্লোমেরুলাসে প্রবলেম হচ্ছে। এই নেফ্রাইটিক সিনড্রোম যেটা, এটার আরেক নাম হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা হ্যাঁ গ্লোমেরুলাসে ইনফ্লামেশন, এটাই মেইনলি নেফ্রাইটিক সিনড্রোম। তবে আমরা বলি পোস্ট স্টেপ্টোকক্কাস গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে না, মানে ধরো কোনো একটা ছোট বাচ্চা স্ক্যাবিস হয়েছে, স্কিন ইনফেকশন হয়েছে, পরবর্তীতে অটোইমিউন একটা ইনফেকশন, অটোইমিউন কারণে ওই পার্সেন্টার হচ্ছে পরবর্তীতে হচ্ছে তোমার এই কিডনির গ্লোমেরুলাসে এফেক্টেড হয়েছে এবং আলটিমেটলি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে। তাহলে এই যে গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা হচ্ছে গিয়ে আমরা বলি যে এটা কিন্তু মেইনলি নেফ্রাইটিক সিনড্রোম। আর নেফ্রোটিক সিনড্রোম মানে ম্যাসিভ প্রোটিন ইউরিয়া থাকে একটা ডিজিজ, যেটাতে প্রচুর প্রোটিন বেরোয়। আমরা বলি 3.5 গ্রাম পার ডে থেকে বেশি প্রোটিন কিন্তু বেরোয়। তারপরে টিবুলার কিছু ডিজিজ আছে, টিবুলগুলো ড্যামেজ যখন হয়, যেমন ধরো অ্যাকিউট টিবুলার নেক্রোসিস, তার মধ্যে একটা। আরও কিছু ডিজিজ আছে, এগুলো আমরা একটু দেখতে পারি। এবং ভাস্কুলার ডিজিজ আছে যেগুলো ব্লাড ভেসেল এফেক্টেড হয়, রেনাল আর্টারি স্টেনোসিস ফর এক্সাম্পল, এটা হাইপার টেনশনের একটা কারণ কিন্তু। তারপরে নেফ্রোস্ক্লেরোসিস, কিছু আছে সিস্টিক ডিজিজ, সিম্পল রেনাল সিস্ট, অ্যাকোয়ার্ড সিস্টিক ডিজিজ, বা অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক
কিডনি ডিজিজ একটা হইতে পারে। আচ্ছা, এরকম একটু জানলাম। তারপরে ইউরিনারি অবস্ট্রাকশন হইতে পারে, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, যেটা ইউরিন ফ্লোকে ব্লক করতেছে, যেমন ধরো কোনো একটি স্টোনের কারণে ব্লক হইতে পারে। সো তারপরে ইউরোলিথিয়াসিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্টোন, কিডনি রেনাল স্টোন, বা এটাকে আমরা বলি ইউরোলিথিয়াসিস। ক্যালসিয়াম স্টোন হইতে পারে, ইউরিক অ্যাসিড স্টোন হইতে পারে, স্ট্রুভাইট স্ট্রুভাইট স্টোন হইতে পারে। আর টিউমারের মধ্যে কিছু আছে বিনাইন টিউমার, কিছু আছে ম্যালিগন্যান্ট টিউমার, এগুলা একটু জানো। বিনাইন টিউমারের মধ্যে যেমন রেনাল অ্যাডিনোমা হইতে পারে, প্যাপিলারি অ্যাডিনোমা। আর তারপরে অনকোসাইটোমা এরকম হইতে পারে। ম্যালিগন্যান্টের মধ্যে রেনাল সেল কার্সিনোমা, এটা মেইনলি অ্যাডিনো কার্সিনোমা অফ কিডনিকে আমরা বলি রেনাল সেল কার্সিনোমা। তারপরে ইউরোথেলিয়াল কিছু টিউমার হইতে পারে রেনাল পেলভিসে। উইলিয়ামস টিউমার, এটাকে নেফ্রোব্লাস্টোমা বলা হয়, এটা ছোট বাচ্চাদের হয়। তারপরে অন্য জায়গা যেমন ধরো লাং, ব্রেস্ট, স্টোমাক, এই সকল জায়গা থেকেও কিডনিতে মেটাস্টেসিস হয়ে আসতে পারে ব্লাড এর থ্রুতে। তো কি সিস্ট কি হইতে পারে সেগুলো এখানে দিছে। আচ্ছা, পলিসিস্টিক কিডনি ডিজিজ মেইনলি ডমিনেন্ট, অটোজোমাল ডমিনেন্ট হয়। তারপরে রিসিসিভও কিছু ক্ষেত্রে হইতে কিন্তু পারে। কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসলে পেশেন্ট প্রেজেন্ট করবে সেটা নিয়ে একটু আমরা যদি বলতে চাই। ফার্স্টে অ্যাজোটিমিয়া। অ্যাজোটিমিয়া মানে কি? অ্যাজোটিমিয়া মানে যে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং ক্রিয়েটিনিন এই জিনিসগুলো বেশি থাকবে এই মানুষটার বডিতে। ফলে পেশেন্টের কোনো সিমটমস নাও থাকতে পারে। ধরো ব্লাড টেস্টে অ্যাবনর্মাল পাইছি বাট পেশেন্টের কোনো সিমটমস নেই, এরকম হইলেও হইতে পারে। এটা একটু জানলাম। মানে ইউরিয়া আর ক্রিয়েটিনিন এই জিনিসগুলো মেইনলি বেশি, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বা ইউরিয়া মেইনলি, আর ক্রিয়েটিনিন। আর ইউরিমিয়া মানে কি? ইউরিমিয়া মানে হচ্ছে এটা মানে শুধু যে হাই ইউরিয়া এরকম কিন্তু না, হাই ইউরিয়া প্লাস সাথে যখন সিমটমস থাকবে সেটাকে আমি ইউরিমিয়া বলি। তার মানে অ্যাজোটিমিয়াতে সিমটমস নাও থাকতে পারে, বাট ইউরিমিয়া মানে যখন ইউরিয়ার বেশি থাকার পাশাপাশি এখানে সিমটমস থাকতেছে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিসের পাশাপাশি, এখানে জাস্ট বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস। আচ্ছা, তারপরে আসো যে কি সিমটমস থাকবে ইউরিমিয়াতে। যেমন ক্রনিক কিডনি ডিজিজে ইউরিমিয়া থাকে, সেখানে নওশিয়া, ভমিটিং, উইকনেস, কনফিউশন, শরীরে চুলকানি বা ইচিং হইতে পারে, অ্যাপেটাইট কমে যাওয়া, লস অফ অ্যাপেটাইট, এই জিনিসগুলো হইতে পারে। নেফ্রাইটিক সিনড্রোম যেটা এটা নিয়ে যদি কিছু কথা বলি, যে নেফ্রাইটিক সিনড্রোম মানে কি সেটা আমরা একটু পরে ডিটেলসে জানবো। নেফ্রোটিক সিনড্রোম নিয়ে একটু পরে ডিটেলসে জানবো, এবং আরও কি কন্ডিশনস আমরা পাইতে পারি। ইন স্টেজ রেনাল ডিজিজ, সেটা মানে হচ্ছে যখন ধরো একেবারে কোনি কিডনি ডিজিজ হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এবং জিএফআর অনেক বেশি কমে গেছে, তাহলে সেটাকে আমরা ইনস্টেজ কিডনি ডিজিজ বলি। এখানে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা ডায়ালাইসিস মাস্ট। আচ্ছা, বাকি টপিকসগুলো পড়তে থাকবো। এখন আসলে যে প্রাইমারি গ্লোমেরুলার যে ডিজিজ সেগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, যে এরকম টাইপের হইতে পারে। তো এর মধ্যে সবথেকে কমন ছোট বাচ্চাদের হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ, হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আর আর হচ্ছে এই যে আইজিএ নেফ্রোপ্যাথি, এটা বার্জার ডিজিজও বলা হয়। আর সেকেন্ডারি গ্লোমেরুলার ডিজিজ মানে অন্য কোনো ডিজিজের কারণে গ্লোমেরুলাসে প্রবলেম হচ্ছে, আর এগুলো মানে গ্লোমেরুলাসেই প্রবলেম হচ্ছে, গ্লোমেরুলাই প্রবলেম হচ্ছে। আর অন্য কোনো ডিজিজ কি যেমন এসএলই, যেমন আমরা লুপাস নেফ্রাইটিস। এসএলই মানে সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস, এটা অনেক সিস্টেমকে এফেক্ট করে, তার মধ্যে কিডনি একটা। তার মানে এটা কিডনিতে গ্লোমেরুলার নেফ্রাইটিস করতে পারে। তারপরে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিসের কারণে তোমরা জানো যে নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি এরকম বিভিন্ন প্রবলেম হয়। তো নেফ্রোপ্যাথি ইজ ওয়ান অফ দ্য রিজন, এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মোস্ট কমন একটা কারণ হচ্ছে আমাদের কোনিক কিডনি ডিজিজ যাদের হয় তাদের ক্ষেত্রে। তারপরে অ্যামাইলোইডোসিস হইতে পারে, ঠিক আছে, অ্যামাইলোইডোসিস হইতে পারে। অ্যামাইলোইডোসিস একটা কন্ডিশন। তারপরে আছে গুস্ট পাস্চর সিনড্রোম, হ্যাঁ, এটাও কিডনিকে এফেক্ট করে। পলিআর্টাইটিস নোডুসা, ওয়েগনাস গ্রানুলোমাটোসিস, এটাকে বর্তমানে গ্রানুলোমাটোসিস পোলিনজাইটিস বলে। তার মানে এই কন্ডিশনগুলো বা হেনক্স নোলেন পারপুরা, এই কন্ডিশনগুলো সবগুলোই কিন্তু কিডনিকে এফেক্ট করে। হেরিটেরি কিছু কন্ডিশন আছে যেমন অ্যালপোর্ট সিনড্রোম, তারপরে থিন বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, এই জিনিসগুলো, হ্যাঁ। আর গ্লোমেরুলার ডিজিজে আসলে হয় কি এটা যদি একটু বলতে চাই, তাহলে মনে রাখবা অ্যাকচুয়ালি একটা ফিল্টার যেহেতু এরা, তার মানে এরা যদি নন ফাংশনাল হয়ে যায়, ফলে আলটিমেটলি গ্লোমেরুলাস ঠিক করে ফিল্টার করতে না পারে, টিবুলের মধ্যে হচ্ছে তোমার প্রোটিন চলে আসবে, ব্লাড চলে আসবে, এবং যেহেতু কিডনি প্রপারলি ফিল্টার করতে পারবে না, ফলে পার্সনের প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া, ইডিমা, হাই ব্লাড প্রেশার, তারপরে কিডনি ফাংশন কমে যায়, এরকম বিভিন্ন প্রবলেম হবে। এবং গ্লোমেরুলার সিনড্রোমের মধ্যে কি আছে সেটা আমরা যদি একটু বলি, যে এইগুলো আছে। এবং নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে এখন একটু আলোচনা করব, যে হোয়াট ইজ নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোম মানে হচ্ছে যে গ্লোমেরুলার ডিজিজ, যেটা গ্লোমেরুলাই ইনফ্লামেশনের কারণে হয়েছে, এবং এটার পেশেন্ট হেমাচুরিয়া, অ্যাজোটিমিয়া, এবং প্রোটিন ইউরিয়া অল্প স্বল্প হইতে পারে, মাইল্ড টু মডারেট। অলিগিউরিয়া থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। অলিগিউরিয়া মানে পোষাবে, এই পার্সেন্টগুলোর কম হবে, ইউরিনারি আউটপুট কম হবে, এবং এই পার্সেন্টগুলোর হাইপার টেনশন থাকে, এবং ইডিমাও থাকতে পারে। ইউজুয়ালি আমরা বলি পেরিঅরবিটাল ইডিমা, চোখের ওই জায়গাতে ইডিমা হয়, পুরো জেনারেলাইজড ইডিমা হয় এমন না। বেশি ইডিমা থাকে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে। এটা একটু জানলা। এবং ইডিমা কেন হয়? কারণ হচ্ছে কিডনি যেহেতু ইনফ্লামেশন হবে,
ফলে ফিল্ট্রেশন ঠিক করে হবে না, সল্ট এবং ওয়াটার এগুলা বডিতে থেকে যাবে এবং ফ্লুইড অ্যাকুমুলেট করে ইডিমা হতে পারে। ইউজুয়ালি পেরিঅরবিটাল ইডিমা হয় এবং অলিগুইডা কেন হয়? কারণ ইনফ্লামেশনের কারণে ফিল্টারিং সার্ফেস ন্যারো হয়ে যাওয়ার কারণে ফিল্ট্রেশন কম হবে এবং আলটিমেটলি ফিল্ট্রেশন কম হলে জিএফআর কম হলে ইউরিনও কম হবে। বিপি কেন বাড়ে? যেহেতু আমি প্রপার ব্লাড এখানে পাই না, ফলে রেনিন রিলিজ হবে এবং রেনিন রিলিজ হয়ে এরা রাস সিস্টেমটা অ্যাক্টিভেট করে দিবে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এবং ব্লাড প্রেশার বাড়িয়ে দিবে। এবং এখানে মনে রাখবা এই জায়গার যে ইউরিনটা সেখানে হেমাচুরিয়া থাকে, এই যে তোমার এই জায়গায়, হ্যাঁ। তো কেন হেমাচুরিয়া থাকে? কারণ এখানে এবং হেমাচুরিয়া থাকে এবং এখানে যে ইউরিন সেটাকে আমরা বলি স্মোকি বা কোলা কালার্ড ইউরিন, হ্যাঁ। তো টি কালার্ড বা কোলা কালার্ড, টি কালার্ড বা কোলা কালার্ড, কারণ ব্লাড মিক্স থাকে ইউরিনের সাথে। আরবিসি যেহেতু গ্লোমেরুলাসের প্রবলেম, আরবিসি লিক হয়ে ইউরিনে চলে যায়। আর প্রোটিনিউরিয়া কেন মাইল্ড হয়? কারণ প্রোটিন লিকেজ অত ম্যাসিভ হয় না, ঠিক আছে, যেহেতু ফিল্টারটি ইনফ্লেমড। এখানে জাস্ট মাইল্ড টু মডারেট প্রোটিনিউরিয়া হয়। তো নেফ্রেটিক সিন্ড্রোমের কারণ কি? এক তো হচ্ছে কারো যদি মানে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়, অ্যাকুট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়েছে, যেটার পরবর্তীতে সেটা গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা কন্ডিশন ক্রিয়েট করছে, মানে ইনফেকশনের পরে, হ্যাঁ। তারপরে আরও বিভিন্ন কন্ডিশন যেমন প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপর হচ্ছে তোমার মেমব্রেনোপ্রলিফারেটিভ, আইজিএ নেফ্রোপ্যাথি, এগুলো হইতে পারে। আর বিভিন্ন ডিজিজ যেমন এসএলই, তারপর গুড পাস্চুর সিনড্রোম, এটা ফিমেলদের, ইয়াং ফিমেলদের বেশি এফেক্ট করে এসএলই ডিজিজটা। গুড পাস্চুর সিনড্রোম, পলিআর্টাইটিস নোডুসা, ওই যেগুলো আমরা পড়ে আসলাম, ওইগুলোর কারণে এটা হইতে পারে। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল যে গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটার কাহিনীটা হচ্ছে যে মানে ধরো একটা ইনফেকশন হইলো কারো বিট গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দ্বারা, তো ওই ইনফেকশনের পরে এটা হচ্ছে ডেভেলপ করতে পারে, মানে এটা মানে হচ্ছে গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস মানে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, ওইটাতে ইনফেকশনের 1 থেকে 4 উইকস পরে এরকম হইতে পারে। ইউজুয়ালি মানে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন মেইনলি ধরো স্কিন ইনফেকশন হয়েছে, কারো ইমপিটিগো হয়েছে, বা ইভেন কারো যদি শর্ট থ্রোটও হয়, শর্ট থ্রোট গলায় ইনফেকশন হয়েছে স্ট্রেপ্টোকক্কাস দ্বারা, ফ্যারিঞ্জাইটিস হয়েছে, তারও এরকম হইতে পারে। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের ফলে বডি কি করে? বডি ওটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে চাবে, ওই অর্গানিজমটার বিরুদ্ধে, এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো কি করে? আমাদের বিভিন্ন গ্লোমেরুলাসে যে ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো কিন্তু হচ্ছে যে জমা হয়, ফলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, নিউট্রোফিল অ্যারাইভ করে, ইনফ্লামেশন হয়, গ্লোমেরুলার ইনজুরি হয় এবং নেফ্রেটিক সিনড্রোম হয়। এবং এই কন্ডিশনটাকে এটা কিন্তু আমরা বলি টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, তোমরা মাইক্রোবায়োলজিতে পড়বা। আচ্ছা, এরপরে আসো, আমরা যদি কিডনিটাকে দেখি, এই যে অ্যাকুট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে, তাহলে দেখবো যে কিডনিটা ইনলার্জ হয়ে গেছে, একটু পিল পিল। এবং আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি, তাহলে আমরা গ্লোমেরুলাইগুলা খুবই হাইপার সেলুলার পাইতে পারি, কারণ ওখানে অনেক সেল এসে অ্যাকুমুলেট করবে, ইনফ্লামেটরি সেল, লিউকোসাইট অনেক বেশি পাইতে পারি, ওখানে ইডিমাও পাইতে পারি। সো এবং ক্যাপিলারি যে ওই জায়গায় লুমিনগুলো আছে, ওইগুলো ন্যারোয়িং হয়ে যেতে পারে, অবলিটারেশন হতে পারে, এরকম বেশ কিছু ফাইন্ডিং আমরা কিন্তু পাইতে পারি। সো নেফ্রেটিক সিনড্রোম আমরা কিভাবে ডায়াগনোসিস করব? ক্লিনিক্যাল ফিচারে তো কী হবে সেগুলো আমরা বলছি। আর ডায়াগনোসিসের জন্য আমরা হচ্ছে মনে রাখবা, আমরা যদি ইউরিন আরএমই করি, ইউরিন আরএমই রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, তাহলে আমরা এখানে আরবিসি এবং আরবিসি কাস্ট পাবো, আরবিসি কাস্ট, কিছুটা প্রোটিনিউরিয়া পাইতে পারি। এবং আমরা যদি ব্লাড টেস্ট করি, এখানে এএসও টাইটার, যেহেতু স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন একটা হিস্ট্রি থাকবে, এএসও টাইটারটা রেস্ট থাকতে পারে। এবং কমপ্লিমেন্ট C3 নামে একটা বিষয় আছে, এটা তোমরা মাইক্রোবায়োলজিতে পড়ছো, কমপ্লিমেন্ট কি জিনিস, তাই কমপ্লিমেন্ট একটু কম পাইতে পারি আর কি। আর কমপ্লিকেশন কি হইতে পারে? কমপ্লিকেশন হচ্ছে কমপ্লিমেন্ট আমাদের বডির প্রোটেকশনের জন্য কাজ করে, তো এটা আমরা একটু কমে যাবে দেখবো। আচ্ছা, এই পার্সেন্টের অ্যাকুট রেনাল ফেলিওর হইতে পারে, তারপরে কোনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস হইতে পারে, কোনিক রেনাল ফেলিওর হইতে পারে, এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হইতে পারে। মেইনলি এখানে মনে রাখবা মেটাবলিক অ্যাসিডোসিস আর হাইপার ক্যালিমিয়া থাকে, মানে অ্যাকুট কিডনি ইনজুরি, কোনিক কিডনি ফেলিওর বা কোনিক কিডনি ডিজিজ, ইভেন এই অ্যাকুট মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রাইটিক সিনড্রোম, এগুলোতে সব ক্ষেত্রেই মেটাবলিক অ্যাসিডোসিস এবং হাইপার ক্যালিমিয়া থাকে, এটা একটু মাথায় রাখবা। এবং এখানে হাইপার টেনশন অনেক বেড়ে গিয়ে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি করতে পারে, হাইপারটেনসিভ এত হয়ে যাবে যে এটা ব্রেনকে এফেক্ট করে ফেলবে। তারপরে এরা ইভেন হার্ট ফেলিওর বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর করতে পারে। এবং যদি হচ্ছে চিলড্রেন হয়, তাহলে আমরা কমপ্লিটলি রিকভার করে যেতে পারি কনজারভেটিভ ট্রিটমেন্টে। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে রিকভারি অতটা কমপ্লিটলি হয় না, বেশি ডেঞ্জারাস হইতে পারে, ইভেন কোনিক কিডনি ডিজিজেও কনভার্ট হইতে পারে। এটা আমরা একটু জানলাম। আচ্ছা, এখন আমরা চলে যাব যে জায়গাটাতে, যে নেফ্রোটিক সিনড্রোম। এটা মানে নেফ্রোটিক সিনড্রোম মানে কি, যে নর্মালি ওয়াটার তো পাস করে, বাট সল্ট মানে প্রোটিন কিন্তু পাস করে না আমাদের ওই গ্লোমেরুলাস দিয়ে। বাট যদি প্রোটিন পাস করে যায়, লার্জ প্রোটিন লিক করে ইউরিন দিয়ে, তাহলে সেক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম। এখানে মেইন প্রবলেম হচ্ছে ম্যাসিভ প্রোটিন লিকেজ, ঠিক আছে, এবং ম্যাসিভ প্রোটিন ইউরিয়া আমরা বলি 3.5 গ্রাম পার ডের বেশি। তারপরে হাইপারবোমিনিমিয়া এবং জেনারেলাইজড একটা ইডিমা থাকবে, অনেক বেশি ইডিমা থাকবে, এবং পার্সনের মানে ইউরিন দিয়ে ফ্যাটও বেরোয়, হাইপার মানে লিপিড ইউরিয়া হয় বা হাইপার লিপিডিমিয়া থাকে। তো এই কথাগুলো আমরা একটু জানবো।
হাইপারঅ্যালবুমিনিয়া কেন হবে? কারণ যেহেতু অ্যালবুমিন লস হচ্ছে প্রোটিন, ফলে হাইপারঅ্যালবুমিনিয়া হবে। আর জেনারেলাইজড এডিমা কেন হবে? কারণ যেহেতু অ্যালবুমিন আমরা জানি একটা মানে এখানে অসমোটিক প্রেশার মেইনটেনেন্স হয়, তাহলে এটা ব্লাড ভেসেলের মধ্যে ওয়াটার রাখতে হেল্প করে। বাট যদি অ্যালবুমিন কমে যায়, ফলে ওয়াটগুলো লিক হয়ে যাবে, মানে ওয়াটারগুলো লিক হয়ে যাবে। আর অ্যালবুমিন কমে গেলে ব্লাড হোল্ড ওয়াটার করে রাখতে পারে না, ফলে মেইনলি এই জেনারেলাইজড এডিমা হয়, যেটাকে আমরা অ্যানাসার্কা বলি। জেনারেলাইজড এডিমার আরেকটা হচ্ছে অ্যানাসার্কা। আর লিপিডিউরিয়া কেন হয়? কারণ লিভার হচ্ছে আমরা কি জানি যে অ্যালবুমিন কম, তাই তারা কি করবে, বেশি প্রোটিন তৈরি করতে চাবে, ঠিক আছে? এবং এই প্রোটিনের সাথে সাথে বেশি লিপিডও তৈরি করে, এবং এই লিপিডগুলো কি করবে, ইউরিন দিয়ে পাস করবে। এবং নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে আমরা বলি যে মানে কি কি কজ থাকতে পারে। একটা হচ্ছে ধর ওই মিনিমাল চেঞ্জ ডিজিজ, তারপরে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর সেকেন্ডারি কজের মধ্যে ডায়াবেটিস মেলাইটাস, অ্যামাইলোইডোসিস, এসিলি, মানে ওই সেম জিনিসগুলোই। আর মিনিমাল চেঞ্জ ডিজিজ যেটা, এটাকে আমরা মনে রাখবা চিলড্রেনদের ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম হওয়ার মেইন কারণ হচ্ছে মানে মিনিমাল চেঞ্জ ডিজিজ। এবং এটা ইউজুয়ালি 2 থেকে 6 বছর বয়সে হয়, এবং এরা বারবার হওয়ার একটা চান্স থাকে। নেফ্রোটিক সিনড্রোম বারবার হইতে পারে, মানে কোনিক রিল্যাপসিং একটা নেচার থাকে, রিকারেন্ট রিল্যাপস এরকম একটা বিষয়। এবং মিনিমাল চেঞ্জ এটা বলতে কি বোঝায়, যে অর্ডিনারি লাইট মাইক্রোস্কোপ দিয়ে কিডনি নর্মালি লাগবে, এই জন্য এটাকে মিনিমাল চেঞ্জ বলা হয়। বাট ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমরা হচ্ছে দেখবো যে পোডোসাইটের ওই জায়গায় কিছু ড্যামেজ আছে। সো মিনিমাল চেঞ্জ ডিজিজে কী হয় সেটা আমরা বুঝলাম। এবং আমরা হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি একটা টার্ম আছে, এটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম অ্যাডাল্টদের ক্ষেত্রে সবথেকে কমনলি মেমব্রেনাস নেফ্রোপ্যাথির কারণে হয়, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, হ্যাঁ, এটা একটু জেনে রাখো। এবং দেখা যায় গ্লোমেরুলার যে ক্যাপিলারি ওয়াল ডিফিউজ থিকেনিং হয়ে যায়, এবং ইমিউন কমপ্লেক্সগুলো মানে সাবএপিথেলিয়াল সাইডের ওই জায়গায় বেসমেন্ট জমা হওয়ার কারণে এটা হইলেও হইতে পারে। আর আইজিএ নেফ্রোপ্যাথি এটা রিকারেন্ট হেমাচুরিয়ার একটা কারণ। এবং এখানে আইজিএ যে অ্যান্টিবডিটা আছে, ইমিউনোগ্লোবুলিন এ, এটা হচ্ছে মেসেঞ্জিয়াম বা মেসেঞ্জিয়াল যে সেল থাকে ওইখানে ডিপোজিশন হয়। এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যেটা, এটা হচ্ছে আমরা জানি যে এরা নেফ্রোটিক সিনড্রোম করতে পারে, কোনিক রেনাল ফেলারও কিন্তু করতে পারে। আচ্ছা, এবং ম্যাসিভ প্রোটিনিউরিয়া মানে 3+, তুমি যদি 3+ প্রোটিনিউরিয়া বা 4+ পাই, তাহলে সেটা ম্যাসিভ প্রোটিনিউরিয়া। এবং তারপরে আমরা নেফ্রোটিক সিনড্রোমে যদি আমরা ইউরিন আরএমই করি বা 24 আওয়ার ইউরিন প্রোটিন চেক করি, তাহলে তো এই ম্যাসিভ প্রোটিনিউরিয়া পাবোই। তারপরে আমরা এখানে হায়ালিন কাস্ট বা গ্রানুলার কাস্ট, এরকম বিভিন্ন কাস্ট পাওয়া যেতে পারে। আরবিসি কাস্ট তো আমরা নেফ্রোটিক সিনড্রোম মানে নেফ্রাইটিক সিনড্রোমে পাই, এখানে লিপিডিউরিয়া প্রেজেন্ট থাকতে পারে। তার মানে নেফ্রোটিক আর নেফ্রাইটিকের ডিফারেন্সগুলো একটু তোমরা পড়ে নিবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সারা জীবন লাগবে আসলে। আচ্ছা, টিবুলার ডিজিজের মধ্যে অ্যাকুট টিবুলার নেক্রোসিস নিয়ে যদি একটু কথা বলি, অ্যাকুট কিডনি ইনজুরি মোস্ট কমন কারণ এর মধ্যে একটা কিন্তু অ্যাকুট টিবুলার নেক্রোসিস। এখানে দেখা যায় যে টিবুলার এপিথেলিয়াল সেলগুলা ধরো ড্যামেজ হয়, এবং কিডনি টিবুল যখন ড্যামেজ হয়, তখন তখন কি হবে, যে কিডনি টিবুলগুলো যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে রিঅ্যাবজর্পশন, কনসেন্ট্রেশন, মানে কোনো কাজ ঠিক করে করতে পারবে না। আমরা জানি প্রক্সিমাল কনভলিউটেড টিবুল, ডিস্টাল কনভলিউটেড টিবুল, কানেক্টিং এই জায়গায় তো অনেক কাজ হয়, তাহলে কিডনি স্টপ ওয়ার্কিং করে দিবে। এবং আলটিমেটলি এখানে কেন অ্যাকুট টিবুলার নেক্রোসিস কথা বললাম, কারণ টিবুলার সেলগুলো ডাই করে যায়, এবং এই জন্য এটাকে অ্যাকুট টিবুলার নেক্রোসিস বলে। এবং এটা কেন হয়, এক তো হইতে পারে ধরো তোমার হাইপোটেনশন, শক, মানে যে কোনো কারণ যেখানে ব্লাড সাপ্লাই ঠিক করে যাইতেছে না কিডনিতে, বা সিভিয়ার ট্রমা, প্যানক্রিয়াটাইটিস, বা হেমোলাইটিক ইউরিমিক সিনড্রোম নামে একটা কন্ডিশন আছে, বা থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা নামে একটা কন্ডিশন আছে, ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, সেই সকল ক্ষেত্রে হইতে পারে। আরেকটা হইতে পারে কোনো টক্সিক সাবস্টেন্স, যেমন ধরো ড্রাগ, বা রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট কোনো মিডিয়া, বা হেভি মেটাল যেমন মার্কারি, বা হচ্ছে গিয়ে ধরো কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে? সো এরকম সাবস্টেন্সগুলো, বা হচ্ছে ধরো মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, তো সেই সকল ক্ষেত্রে ইভেন হইতে পারে। তো এভাবে যখন ইনজুরি হয়, টিবুলার সেলগুলো ডাই করে, তখন ডেড সেলগুলো কি করে, টিবুলগুলোকে ব্লক করে দেয়, এবং ফিল্ট্রেশন কমে যায়, এবং ইউরিন আউটপুট কমে যায়, অ্যাকুট কিডনি ইনজুরি ডেভেলপ করে। এই পার্সনগুলোর ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস, অ্যাসিডোসিস, ইউরিমিয়া, ফ্লুইড ওভারলোড, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। পাইলোনেফ্রাইটিস কি জিনিস আমরা জানি, আমাদের যে ইউটিআই হয়, ইউটিআইয়ের একটা কমপ্লিকেশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা কমপ্লিকেশন পাইলোনেফ্রাইটিস হতে পারে। এটাকে আমরা পাইলোনেফ্রাইটিসকে আমরা আপার ইউটিআই বলে থাকি, আপার ইউটিআই, হ্যাঁ, মানে এটা হচ্ছে মেইনলি কিডনি ইনফেকশন, এখানে ইনফেকশনের কারণে মেইনলি হয়। এবং অ্যাকিউট ক্রনিক পাইলোনেফ্রাইটিস হতে পারে মেইনলি ধরো ইকোলাই যে ব্যাকটেরিয়াটা আছে, এটা দ্বারা মেইনলি হয়, তাদের প্রোটিয়াস, ক্লেপশিয়েলা, এন্টেরোকক্কাস, এন্টেরোব্যাক্টার, স্টাফিলোকক্কাস, এগুলো দ্বারা হইতে পারে। তো নর্মালি ব্লাডের থ্রুতে আইদার ব্লাডে ইনফেকশন আছে, সেটার থ্রুতে কিডনিতে যাইতে পারে, অথবা কারো ইউরেথ্রাতে ইনফেকশন আছে, বা ব্লাডের সিস্টাইটিস আছে, সেটা পরবর্তীতে ইউরেটার হয়ে কিডনি থেকে এই ইনফেকশনটা করতে পারে। তার মানে ধরো ডিস্টাল ইউরেথ্রা বা মানে মানে বা ফিমেলের হচ্ছে আউটার যে ইন্ট্রাইটাস, ওইখানে হচ্ছে কোনো ব্যাকটেরিয়া আছে, সেটা পরবর্তীতে ইউনাইটাক দিয়ে উপরে অ্যাসেন্ড করে উঠে এরা হচ্ছে কিডনিতে গেল, এবং কিডনিতে যখন যাবে, তখন আলটিমেটলি এরা
মানে যাদের যে বললাম যে ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন বা ইনফেকশনস থাকে, বা যাদের ক্যাথেটারাইজেশন করা হয়, ক্যাথেটারাইজেশন একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হতে পারে, বা ভেসিকো ইউরেটারাল রিফ্লেক্স নামে একটা টার্ম আছে, ওইটার কারণে, বা যারা প্রেগনেন্ট অবস্থায় থাকে, ফিমেলদের বেশি হওয়ার চান্স থাকে, কারণ ফিমেলদের ইউটেও বেশি হয়, ডায়াবেটিস মেলাইটিস যাদের থাকে, যারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাদের ক্ষেত্রে হবে। এবং আলটিমেটলি এরা কি করতে পারে, এরা পাইলোনেফ্রাইটিস থেকে, অ্যাকুট পাইলোনেফ্রাইটিস থেকে আমরা বলি প্যাপিলারি নেফ্রোসিস, তারপর হচ্ছে পায়োনেফ্রোসিস মানে পাল জমা হইতে পারে এখানে, বা পেরিনেফ্রিক অ্যাবসেস হইতে পারে। এবং আমরা এখানে কি ফাইন্ডিংস পাবো অ্যাকুট পাইলোনেফ্রাইটিসে, আমরা প্রোটিন তেমন একটা পাবো না, বাট ডাব্লিউবিসি বা পায়োরিয়া মানে অনেক বেশি পাস, পায়োরিয়া মানে বেশি পাস, ডাব্লিউবিসি কাস্ট্রনিক পাবো মানে পাস সেল, এবং ব্যাকটেরিয়া কিন্তু এখানে থাকবে, এবং আমরা পজিটিভ ইউরিন কালচারও পাবো। এবং আলটিমেটলি এখানে কোনিক পাইলোনেফ্রাইটিসে প্রোটিন তেমন পাবো না, এবং পাস সেল স্টিল থাকতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কমন অর্গানিজম ইকোলাই, এটা আমরা জানি, এবং এটা আর অন্য অর্গানিজম দ্বারাও হইতে পারে। ইউটিআই কেন ফিমেলে কমন, কারণ ফিমেলে আমরা জানি শর্ট ইউরেথ্রা থাকে, এবং ফিমেলের যে ইউরেথ্রা এটা অ্যানাল ক্যানেলের সাথে বেশ, বা অ্যানাস যে ওপেনিংটা ওটার সাথে খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, এটা একটা কারণ। এবং প্রোস্টেটিক সিক্রেশন, আমরা জানি মেলে প্রোস্টেট থাকে, ওই প্রোস্টেটের সিক্রেশনগুলো ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেবে না, বাট ফিমেলে তো এরকম কোনো প্রোস্টেটিক সিক্রেশন নাই, যেটার কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল রোল নাই। এবং হরমোনাল চেঞ্জও ব্যাকটেরিয়ার অ্যাডারেন্সকে এফেক্ট করতে পারে, এবং সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে ফিমেলের ক্ষেত্রে এরকম হওয়ার মানে চান্স বেশি থাকে, ইউরেথ্রাল ট্রমা, এবং সেখান থেকে এরকম ব্যাকটেরিয়াল ইনফেকশন। অ্যাকুট কিডনি ইঞ্জুরি নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে অ্যাকুট কিডনি ইঞ্জুরি, তো অ্যাকুট কিডনি ইঞ্জুরি নিয়ে আমরা একটু কথা বলি, যে এটা হচ্ছে সাডেন এবং রিভার্সেবল একটা কন্ডিশন, এবং রেনাল ফাংশন যদি এরকম সাডেন রিভার্সেবলি লস হয়ে যায়, এবং এটা কিছু দিনের মধ্যে, কিছু ঘন্টার মধ্যে, ইভেন উইক্সের মধ্যে এটা ডেভেলপ করতে পারে। এটার বিভিন্ন কারণ থাকতে পারে, কিছু প্রিরেনাল কজ। প্রিরেনাল কজ মানে হচ্ছে যে ধরো কিডনিতে এখন আসে নাই, কিডনির কোনো কজ না, যেমন হার্ট ফেলার হয়েছে কারো, বা হচ্ছে ধরো ফ্লুইড লস হয়েছে, ডিহাইড্রেশন হয়েছে, এরকম কোনো কারণগুলো স্পেশালি এগুলো প্রি রেনাল কজ। এবং রেনাল কজ মানে জাস্ট অ্যাকুটিবুলার নেক্রোসিস বা গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই কন্ডিশনগুলো। আর পোস্ট রেনাল মানে ধরো কোনো অবস্ট্রাকশন, যেমন হচ্ছে কোনো টিউমার, স্টোন, বা হচ্ছে পোস্টেট ইনলার্জ করছে, বেনাইন ইনলার্জমেন্ট অফ পোস্টেট, তো এগুলো হচ্ছে পোস্ট রেনাল কজ। এবং এরকম কজগুলো আমরা একটু জানলাম এখানে। আর একে আর কিছু স্টেজের কথা বলা হয়েছে, যে কিডনি ইঞ্জুরি বিগেন হয়েছে, এটা হচ্ছে ইনিশিয়েটিং স্টেজ। আর মেইনটেনেন্স স্টেজ মানে হচ্ছে এখানে ধরো পার্সেন্টার অলিগিউরিয়া, তারপরে ইউরিমিয়া বা ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, হাইপারক্যালিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, এগুলো হচ্ছে। আর রিকভারি স্টেজে দেখা যায় যে ইউরিন আউটপুট গ্রাজুয়ালি ইনক্রিজ করে গেছে, এবং ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো নর্মালি রিটার্ন করতেছে। সো এগুলা মোটামুটি আমাদের অ্যাকুট কিডনি ইঞ্জুরি নিয়ে আমরা জানলাম। আর অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া থেকে, অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া যেটা, এটা থেকে আলটিমেটলি কিভাবে একটা মানুষের অ্যাকুট কিডনি রেনাল ফেলার হতে পারে, এটা একটু দেখে নিবা। আর কোনিক রেনাল ফেলার বা কোনিক কিডনি ডিজিজ, বা যেটাকে এখন মেনলি সিকিডি বলা হয়, তাহলে সিকিডির মেইন কারণ মনে রাখবা যে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, এটা একটা ইম্পর্টেন্ট কারণ। তার বাদে হচ্ছে হাইপার টেনশনের, মনে রাখবা যে সিকিডিতে হাইপার টেনশন, অ্যানিমিয়া, এগুলো খুব কমনলি থাকে। এগুলা সিকিডি মানে হাইপার টেনশন, অ্যানিমিয়া। অ্যানিমিয়া কেন হয়, কারণ ওই যে এরিথ্রোপয়েটিন তৈরি হতে পারে না, তার মানে এই দুইটা জিনিস তো ফার্স্ট আসেই কারণ হিসেবেও। তার বাদে গ্লোমেরুলার ডিজিজের মধ্যে আইজি নেফ্রোপ্যাথি বা ইন্টারস্টিশিয়াল ডিজিজ, বা যাদের অ্যাডাল পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, অটোজোমাল ডমিনেন্ট ওইটা, সো এগুলা কিন্তু কারণ হিসেবে থাকতে পারে। রেনালাটি স্টেনোসিসের কারণে ইভেন হওয়া পসিবল। এবং এরা কিন্তু প্রোগ্রেসিভ এবং ইরিভার্সেবল, একবার হয়ে গেলে আসলে আর নর্মালি ব্যাক করবে না, এবং এরা এক পর্যায়ে ইনস্টেজ কিডনি ডিজিজ, ইনস্টেজ রেনাল ডিজিজ করতে পারে, যেটার জন্য মাস্ট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা ডায়ালাইসিস লাগবে। আচ্ছা, এরপর আসো যে সিকেডি কেন হয়, কারণ ওই ডায়াবেটিস, হাইপারটেনশন, কোনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, কোনিক পাইলোনেফ্রাইটিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি, এই কয়েকটা কারণ মনে রাখো। ধরো একটা জিনিস চিন্তা করো, যে ধরো তোমার 1 লাখ, 1 লাখ না, ধরো 10 লাখ ওয়ার্কার ছিল, তো কিছু ওয়ার্কার ডাইগো করে গেছে, এবং রিমেনিং ওয়ার্কার স্টিল ওয়ার্ক করতেছে। তো বাট এটা যখন কন্টিনিউয়াসলি ধরো তোমার ওয়ার্কার মরতেছে, এবং তখন কিন্তু তারও মানে ধরো কন্টিনিউসলি মরতেছে, এবং অল্প কিছু লোক ওইটা কম্পেনসেট করার জন্য যখন কাজ করে যাবে, তখন তারা ওভারওয়ার্ক করার কারণে তারাও মরে যাবে। সো এইভাবে কন্টিনিউসলি প্রোগ্রেসিভ কিডনি ফেলিয়ার কিন্তু ডেভেলপ করে যায়। এবং আমরা কোনিক কিডনি ডিজিজে কিন্তু কিডনিগুলার সাইজ খুবই ছোট থাকে, আমরা বলি বাইল্যাটারি শ্রাঙ্কেন হয়ে যায়, কিডনিগুলো ছোট হয়ে যায় সাইজে, মানে ফাইব্রোস্ট বা শ্রাঙ্কেন, ছোট সাইজ, এবং সিমেট্রিক্যালি কন্ট্যাক্টেড থাকে, এবং থিন কর্টেক্স থাকে, কর্টেক্সগুলো থিনিং হয়ে যায়। হ্যাঁ, এই কথাটা একটু মনে রাখবো। স্মল শ্রাঙ্কেন কিডনি আমরা পাবো কোনিক কিডনি ডিজিজে। বাট একেআইতে কিডনি নর্মাল বা ইনলার্জ থাকতে পারে। সিকেডিতে ক্লিনিক্যাল ফিচার মধ্যে কিছু জেনারেল, যেমন উইকনেস, ফ্যাটিক, ওয়েট লস, লস অফ অ্যাপেটাইট, মানে ইউরিমিয়ার কিছু ফিচার যেগুলো বলছিলাম, এবং ইচিং, চুলকানি, এগুলো তো থাকতে পারে। এবং অ্যানিমিয়া ডেভেলপ করবে, কারণ ইরিথ্রোপয়েটিনের বিষয়টার কারণে। এবং মনে রাখবে এখানে ইডিমা হইতে পারে, কারণ কিডনি যেহেতু ওয়াটার রিমুভ করতে পারবে না, ফলে ফ্লুইড অ্যাকুমুলেট করে এখানে ইডিমাও হইতে পারে। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে এখানে মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপার ক্যালিমিয়া, তারপরে হাইপোক্যালসিমিয়া থাকে, ক্যালসিয়াম কম থাকে, এটা কি মনে রাখবে, হাইপোক্যালসিমিয়া।
আর হাইপার ফসফেটিমিয়া থাকতে পারে, ফসফেট বেশি থাকতে পারে। যদি ক্যালসিয়াম কম থাকে, ফসফেট বেশি থাকে, এই কথাটা একটু মাথায় রাখবা। আর বোন ডিজিজের মধ্যে মনে রাখবা এই ড্যামেজ কিডনিগুলো কি করে, আমার ভিটামিন ডি কে তো অ্যাক্টিভ করতে পারবে না, ফলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে ভিটামিন ডি হেল্প করে, ফলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন নিতে পারে না, হাইপোক্যালসিয়ামে তো হচ্ছে। এবং হাইপোক্যালসিয়ামে যখন হবে সেখানে সেকেন্ডারি হাইপোপ্যারাথাইরিজম থাকে, হাইপার প্যারাথাইরিজম, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরিজম থাকে, এবং আলটিমেটলি বোন ডিজিজ বা রেনাল অস্টিওডিস্ট্রফি নামে একটা টার্ম আছে। কি বললাম? রেনাল অস্টিওডিস্ট্রফি, বোনে প্রবলেম হয়, অস্টিওডিস্ট্রফি পাওয়া যায়। হ্যাঁ, আর ফাইনাল স্টেজ আলটিমেটলি কোন কিডনি ফাইনাল স্টেজটাকে আমরা বলি ইন স্টেজ রেনাল ডিজিজ। এখানে কিডনি ট্রান্সপ্লান্টেশন বা ডায়ালিসিস এগুলো লাগবে। আর কিডনিতে কি কি টিউমার হইতে পারে? প্যাপিলারি অ্যাডিনোমা, অনকোসাইটোমা, মায়োলাইপোমা, এরকম কিছু বিনাইন থাকতে পারে। আর ম্যালিগন্যান্ট রেনাল সেল কার্সিনোমা, উইমস টিউমার, এই দুটো মনে রাখতে পারে। কিছু ইউরোথেলিয়াল টিউমার থাকে যেগুলো মেনলি ট্রানজিশনাল সেল কার্সিনোমা বলি আমরা। মনে রাখবে ইউরিনারি ব্লাডারে মেনলি ওই রিজনগুলো দিয়ে হচ্ছে ট্রানজিশনাল সেল কার্সিনোমা হয়। তো রেনাল সেল কার্সিনোমা জিনিসটা নিয়ে একটু কথা বলি। যে রেনাল সেল কার্সিনোমার রিস্ক ফ্যাক্টরগুলো তো এখানে দেখে নিলা, যে যারা মানে সিগারেট স্মোকিং করে, মেল জেন্ডার, যারা অবেস, যাদের হাইপার টেনশন আছে, যারা লং টার্ম ডায়ালিসিসের আন্ডারে আছে, তাদের ক্ষেত্রে মেনলি এরকম হয়। এবং এই টিউমারগুলো হচ্ছে মানে মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার কি? রেনাল সেল কার্সিনোমা। ঠিক আছে, কিসের? কিডনির। আচ্ছা, এই টিউমারগুলো যদি আমরা দেখি মরফোলজিতে, আমরা দেখবো যে আচ্ছা টিউমারটা গ্রসলি ইয়েলো কালারের দেখা যায়, প্রপার ওয়েল সার্কামস্ক্রাইব থাকে, মার্জিন ঠিকঠাক আছে। ইয়েলো কেন? কারণ টিউমার সেলগুলোতে অ্যাবান্ডেন্ট লিপিড থাকে এই টিউমার সেলগুলোতে, বুঝছো? আর রেনাল সেল কার্সিনোমাতে মনে রাখবা পেইনলেস হেমাচুরিয়া থাকে। তো পেইনলেস হেমাচুরিয়া যদি তোমার একটা কারণ বলতে বলে, সেটা বলবা তুমি রেনাল সেল কার্সিনোমা। এবং মেইনলি একটা ট্রায়াড থাকে, হেমাচুরিয়া থাকে, ফ্লাঙ্কে পেইন থাকে, এবং পালপেবল অ্যাবডোমিনাল মাস থাকতে পারে, বুঝছো? অ্যাবডোমিনাল মাস, তার মানে এই জিনিসগুলো মেইনলি থাকে। আচ্ছা, ফ্লাঙ্ক পেইন কিন্তু পাইলোনেফ্রাইটিস পরে আসলাম না, ওইটা তো ফ্লাঙ্ক পেইন থাকে, বুঝছো? ফ্লাঙ্ক পেইন থাকে। সো এই কথাটা ইম্পর্টেন্ট। এরপরে আসো যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, যাদের মানে এটা থাকে, মানে রেনাল সেল কার্সিনোমা থাকে, তাদের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসেবে পলিসাইথেমিয়া, যেহেতু ইপিও অনেক বেশি থাকে, ফলে এরা বোন ম্যারোকে স্টিমুলেট করে অনেক বেশি মানে সেল কাউন্ট বাড়াই দিবে, রেড ব্লাড সেল বাড়াই দিবে, ফলে পলিসাইথেমিয়া হবে। আর হাইপার ক্যালসিমিয়া করতে পারে এরা, হাইপার ক্যালসিমিয়া, হাইপার টেনশনও করতে পারে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসেবে। তার মানে কি, যাদের রেনাল সেল কার্সিনোমা থাকে তাদের কুশিং সিনড্রোম, হাইপার টেনশন, হাইপার ক্যালসিমিয়া, পলিসাইথেমিয়া এগুলো হইতে পারে। এই কথাগুলো একটু মাথায় রাখতে পারে। এবং উইলমস টিউমার নিয়ে আমাদের আসলে একটু ভালো করে জানাবে। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে রেনাল সেল কার্সিনোমার ক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন করবে? আসলে প্যাথোলজিতে তো তোমার ইনভেস্টিগেশনগুলো ইম্পর্টেন্ট। যে তুমি ফার্স্টে ইউরিনের রুটিন এক্সামিনেশনগুলো তো করলা, এবং সেখানে সাইটোলজিও করতে পারো, ইউরিন নিয়ে সেলগুলা মানে ম্যালিগন্যান্ট সেল আছে কিনা সেটা বোঝার জন্য। আর ব্লাড ইউরিয়া সেরাম ক্রিয়েটিনিন এগুলো করবা, ইউএসজি করবা। ইন্টারভেনাস ইউরোগ্রাফি, এই টেস্টটা করা হয় স্পেশালি হাইড্রোনেফ্রোসিস বা কোনো স্টোন ডিজিজ বা এরকম বিভিন্ন কিছু ডায়াগনোসিসের ক্ষেত্রে ইন্টারভেনাস ইউরোগ্রাফি এটা একটা কন্ট্রাস্ট স্টাডি। ঠিক আছে, আর তা বাদে আমরা প্লেন এক্সরে খুব রিজন করতে পারি। এটা যদি কোনো স্টোন থাকে এটা ভালো বোঝা যাবে। কিডনির স্টোনগুলোর জন্য আমরা এক্সরেতে ভালো বুঝি, মনে রাখবা, কারণ এরা রেডিও অপ্যাক থাকে। আচ্ছা, তার বাদে কন্ট্রাস্ট সিটি স্ক্যান মানে সিইসিটি, কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান এখানে ভালো কাজ করতে পারে। আর তা বাদে আমরা এখানে সিটি স্ক্যান করতে পারি। ওকে, আর মনে রাখবা যে আমরা এই যে আমরা বললাম না যে পার্সেন্টের রেনাল সেল কার্সিনোমা আছে, তো এখানে মেইনলি বায়োপসি, হ্যাঁ বায়োপসির কিন্তু তেমন একটা আমরা ওইভাবে করি না। আমরা মেইনলি এই ইনভেস্টিগেশন করি, কিন্তু আমরা ডায়াগনোসিস কিন্তু করে ফেলতে পারি। এটা একটু মনে রাখবা যে কিভাবে আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করবো। তাহলে এই ইনভেস্টিগেশনগুলো ইম্পর্টেন্ট। আমরা বোনে মেটাস্টাসিসের জন্য আইসোর অফ বোন স্ক্যান করতে পারি, এগুলো করতে পারি। বাট এই যে ইনভেস্টিগেশনগুলো বললাম এগুলোই মেইনলি করতে কিন্তু পারি। কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, এটা ভালো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো যে আমরা কিন্তু বায়োপসি করি না। কেন করি না? কারণ বায়োপসি করলে ঝামেলা আছে, লাইক এরা মানে মানে আরো ক্যান্সারটাকে আরো বেশি ছড়াই ছিটাই দিয়ে দেওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, এখন আসলে উইলমস টিউমার নিয়ে একটু কথা বলতে হবে। এরা মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার অফ চাইল্ডহুড, হ্যাঁ মানে ম্যালিগন্যান্ট রেনাল টিউমার অফ চাইল্ডহুড, এবং এর ইউজুয়ালি 5 বছরের কম বয়সীদের হয়। ধরেন লার্জ একটা অ্যাবডোমিনাল মাস আছে, অ্যাবডোমিনাল পেইন আছে, হেমাচুরি আছে, হাইপার টেনশনও আছে, এবং ফিভারও মাঝে মধ্যে হইতে পারে। সো এই ফিচারগুলো যদি কেউ নিয়ে আসে, আমরা এখানে যদি হিস্টোলজি করি, এখানে ব্লাস্টিমাল, কি বললাম, ব্লাস্টিমাল সেল নামে সেল পাওয়া যায়, বুঝছো? তারপরে এপিথেলিয়াল এলিমেন্টস, স্টোমাল এলিমেন্টস আমরা পাইতে পারি, বাট ব্লাস্টিমাল সেলস পাওয়া যায়, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এবং তা বাদে এরা ইউজুয়ালি লার্জ সলিটারি, মানে ইউজুয়ালি একটাই হয়, ওয়েল সার্কামস্ক্রাইবড মাস আকারে আমরা এদেরকে পাই। তাহলে মোটামুটি এরকম কিছু কথা এখান থেকে একটু জেনে রাখো। আর এই কোন এইজে হয় এটা একটু জেনে রাখো। এখানে কিছু প্যাথোজেনেসিসের কথা আছে, যে টিউমার অ্যাসোসিয়েটেড জিন, সেগুলো নিয়ে কিছু কথা বলছে, এগুলো নিয়ে অত ডিটেলসে কিছু জানার দরকার নাই। এখন আসলে যে আমরা রেনাল স্টোন নিয়ে কিছু কথা এখানে আলটিমেটলি বলছে। তো রেনাল স্টোন বিভিন্ন টাইপের হতে পারে, ক্যালসিয়াম অক্সালেট ফসফেট স্টোন, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট স্টোন, বাট যেটাকে আমরা ট্রিপল স্টোন বা স্টুভেট স্টোন
এরকম নামে বলি। আর তারপরে ইউরিক অ্যাসিড স্টোন, সিস্টিন স্টোন এরকম থাকতে পারে এবং এই স্টোনগুলো বেশিরভাগই রেডিও অ্যাপেক। আর কেন রেনাল স্টোন হয়, গাউট যাদের থাকে, মানে ইউরিক অ্যাসিড বডিতে অনেক বেড়ে যাওয়ার কারণে ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে। হাইপার ক্যালসিমিয়া যাদের থাকে, ক্যালসিয়াম অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রেও হতে পারে। আমরা বলি না অনেকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খায়, ক্যালসিয়ামের ওষুধ খায়, তো বেশি বেশি ক্যালসিয়ামের ওষুধ খাইলে সাপ্লিমেন্ট, মানে যার দরকার নেই, তাও যদি এরকম বেশি সাপ্লিমেন্ট খায় তাদের তাদের কিন্তু হাইপার ক্যালসিমিয়া থেকে ইভেন রেনাল স্টোন হইতে পারে। আচ্ছা, তারপরে হাইপার ক্যালসিউরিয়া বা সিস্টিন ইউরিয়া, সিস্টিন স্টোন হইতে পারে। আচ্ছা, তারপরে হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকলেও কিডনি স্টোন হওয়া পসিবল। সব থেকে বড় কথা, কিডনি স্টোন প্রিভেনশনে বেশি বেশি ওয়াটার ইনটেক করতে হবে, পানি ঠিকঠাক খাইতে হবে। এবং পুরুষদের বেশি হয় ফিমেলদের থেকে, ইউজুয়ালি 20 থেকে 30 বছরের মাঝে হইতে পারে, ফ্যামিলিয়াল হেরিডিটারি প্রিডিসপোজিশনও থাকতে পারে। আর এটা আমরা একটু জানলাম। তো কারো যদি জন্মগতভাবে গাউট, সিস্টিন ইউরিয়া বা প্রাইমারি হাইপারলাক্সেরিয়া এগুলার হচ্ছে গিয়ে কিছু প্রিডিসপোজিশন থাকে বা মেটাবলিজম প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে হতে পারে। ইউরিনারি ব্লাডার নিয়ে আমাদের যদি জানতে হয়, ইউরিনারি ব্লাডারের যে ইনফেকশন সেটাকে আমরা সিস্টাইটিস বলি। এখানে কি কি কারণ হতে পারে? অবশ্যই ইনফেকশাস কারণে। এটা কিন্তু এক ধরনের ইউটিআই। যদি সিস্টাইটিস হয় বা ইউরেথ্রাইটিস হয় সেগুলোকে আমরা বলি লোয়ার ইউটিআই। আর যদি উপরে পাইলোনেফ্রাইটিস হয় তাহলে সেটাকে আমরা বলবো আপার ইউটিআই বেশি ডেঞ্জারাস। আচ্ছা, কেন কেন হইতে পারে? যদি ব্লাডের কোনো তোমার স্টোন থাকে, ইউরিনারি অবস্ট্রাকশন থাকে, ডায়াবেটিস থাকে, ক্যাথেটারাইজেশন করা হয়, কারো ইমিউনো ডিফিসিয়েন্সি আছে, তাদের ক্ষেত্রে এগুলো বেশি হবে। অনেক বেশি ইউরিনের ফ্রিকোয়েন্সি, তারপরে লোয়ার অ্যাবডোমিনাল পেইন হতে পারে, প্রসাবে জ্বালা পোড়া হতে পারে, এগুলোই মেনলি হবে, মানে বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন। কি কমপ্লিকেশন হতে পারে পরবর্তীতে? পাইলোনেফ্রাইটিস তো হইতেই পারে, ইউরিনারি রিটেনশন হতে পারে, হেমাচুরিয়া হতে পারে, ইনফেকশন এবং ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনও হওয়া পসিবল। মনে রাখবা যে আমাদের যে ইউরিনারি ব্লাডারের যে টিউমার, সেই টিউমারের মধ্যে ইউরোথিলিয়ার বা ট্রানজিশনাল টিউমার এটাই সবথেকে কমন, এবং ইউরোথিলিয়াল টিউমার, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। আর অ্যাডিনোকার্সিনোমা, স্কোমাস সেল কার্সিনোমা এগুলোও তো এখানে হইতে পারে। আর রিস্ক ফ্যাক্টর হচ্ছে যারা সিগারেট স্মোক করে। আচ্ছা, মনে রাখবা এটা স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ সিগারেট স্মোকিং, ইউরোথিলিয়াল টিউমার, বুঝছো? আর মানে তারপরে যারা অ্যারাইল অ্যামাইন্স মানে ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার আছে, সিস্টোসোমিয়া হেমাটোবিয়াম, এটা ইউরিনারি ব্লাডার ক্যান্সার করতে পারে, এটা তোমরা মাইক্রোবায়োলজিতে পড়ে আসছো। হ্যাঁ, তারপরে লং টার্ম ইউজ, যারা অনেক বেশি ব্যথার ওষুধ ইউজ করে অনেক লং টাইম ধরে, এরা আমাদের জন্য রেনাল বা ওভারঅল কথা কিডনির ইউরিনারি সিস্টেমের জন্য টক্সিক। তারপরে সাইক্লোফসফামাইন, এটা একটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। বা যারা ব্লাডার রেডিয়েশন, মানে কোনো কারণে ওই জায়গায় রেডিয়েশন এক্সপোজার ছিল, তাদের ক্ষেত্রেও ইউরিনারি ব্লাডার কার্সিনোমা হওয়ার চান্স বেশি। ইনভেস্টিগেশন নিয়ে একটু বেশি জানতে হবে, রাইট? তাহলে আমি একটু ইনভেস্টিগেশন নিয়ে এগুলো বলি, যে রেনাল সেল কার্সিনোমা আর হচ্ছে তোমার এই জায়গায় কী কী ইনভেস্টিগেশন করা যাবে। ফার্স্টে তুমি ইউরিন টেস্ট করবা, ইউরিন রুটিন এক্সামিনেশন, ইউরিন মাইক্রোস্কোপি, ব্লাড টেস্ট করবা, তুমি সেরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো দেখলে। ইমেজিংয়ের মধ্যে আল্ট্রাসাউন্ড করবা, কন্ট্রাস্ট ইনহান্স সিটি স্ক্যান করবা, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে এমআরআই করতে পারো, যদি সিটি ভালো কাজ না করে বোন স্ক্যান করতে পারো, সিটি এমআরআই করতে পারো। হিস্টোপ্যাথোলজি মেইনলি হচ্ছে বায়োপসি নট রুটিনলি করা হয়, কারণ ঠিক আছে সিলেক্টেড কেসে করা যেতে পারে, বাট নর্মালি করা হয় না, এটা একটু মনে রাখবে। ব্লাডার, এটা আমি বললাম আরসিসির ক্ষেত্রে। আর ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে আলাদা করে একটা টেস্ট করতে, যেটাকে আমরা বলি সিস্টোস্কোপি টেস্ট, এটা গোল্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এবং আমরা বায়োপসি করতে পারি, তা বাদে আমরা ব্লাডার টিউমারকে রিসেকশন করার জন্য ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার, ঠিক আছে, টার্পড এটাও কিন্তু করতে পারি, মানে সিস্টোস্কোপি গাইডেড বায়োপসি, অথবা আমি এই অপারেশনটাও করতে পারি। তারপরে কন্ট্রাস্ট ইনহান্স ইউরোগ্রাফি একটা টার্ম আছে, সেটা করতে পারি। আর এখানে বায়োপসি করা যেতে পারে, হ্যাঁ, আমরা বায়োপসি নিতে পারবো, বাট রেনাল সেল কার্সিনোমাতে ইউজুয়ালি আমরা বায়োপসি নিই না। সো বায়োপসি রেনাল সেল কার্সিনোমার ক্ষেত্রে কন্ট্রাস্ট ইনহান্স সিটি স্ক্যান, এটা ইনভেস্টিগেশন অফ চয়েস। আর ইউরিনারি ব্লাডের ক্ষেত্রে সিস্টোস্কোপি উইথ বায়োপসি, এটা ইনভেস্টিগেশন অফ চয়েস। আর পেইনলেস হেমাচুরিয়া, মনে রাখবা ব্লাডার ক্যান্সার, আরসিসি এগুলো পেইনলেস হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করে, মানে হেমাচুরিয়া হবে বাট কোনো পেইন নেই, এরকম একটা বিষয়। বাট ধরো এই যে যদি স্টোন হয় ওটা তো পেইনফুল হয়,